বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি, বর্তমান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের উত্তর খুব আস্তে হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিশির ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমাদের নবীনবরণটা শিশির ভাই দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের একটা অডিটোরিয়াম। আজকে ছাত্র শিবির আপনাদেরকে টিএসসিতে নবীনবরণ দেওয়ার সুযোগ পেয়েছে, যেন মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আমার সময় হচ্ছে 10 মিনিট, আমাকে বললো যে 10 মিনিট কথা বলতে পারবো। আমি 10 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করতে চাই। আজকের এই নবীনবরণে যে স্লোগানটা তারা ঠিক করেছে সেটি হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস, স্বপ্নের কেরিয়ার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মাঝখানে সময়ের ব্যবধান 25 বছর। আজ থেকে 25 বছর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আপনারা 25 বছর পরে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এজন্য আপনাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই হিসেবে স্বাগত জানাই। সম্মানিত নবীন বন্ধুগণ, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে দেখি, বিশ্ববিদ্যালয়ের পড়ার দরকার কি, এখানে সময়ের ব্যাপারে আমাদের কিভাবে সময়টাকে আমরা কাজে লাগাবো, এই 3টা বিষয় নিয়ে আমি সংক্ষেপে আমার বক্তব্য উপস্থাপন করব। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার নির্দেশ দেওয়ার মধ্য দিয়েই কোরআন নাজিল করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক মুমিন নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। আমরা জ্ঞানটাকে ডিভাইড করে দিয়েছি, একটা শরিয়ার জ্ঞান, ইসলামিক জ্ঞান আর একটা দুনিয়াবি জ্ঞান। কিন্তু ইতিহাস বলে জ্ঞানের এই ডিভাইডেশন আগে ছিল না। এই পার্থক্যটা তৈরি করার মধ্য দিয়ে আমরা ক্লাস তৈরি করেছি। ইসলামী ছাত্র শিবির সেই ক্লাস ডিভিশনকে একই জায়গায় নিয়ে আসতে চায়। এজন্য যিনি দুনিয়াবি জ্ঞানে এলমিয়াতের দিক থেকে উন্নত থাকবেন, একই সাথে তাকে ইসলাম সম্পর্ক পরিপূর্ণ নলেজ তার থাকবে। আসলে জ্ঞান অর্জনের ব্যাপারে আমার স্টিভ জবসের এই কথাটা খুব বেশি মনে পড়ে। তিনি বলছিলেন যে স্টে হাংরি স্টে ফলিশ, যে তুমি জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমাকে আকাঙ্ক্ষা থাকতে হবে, তুমি মূর্খ, বুঝো না, এই বিষয় তোমার মনের মধ্যে থাকতে হবে। নেলসন ম্যান্ডেলার একটি উক্তি রয়েছে যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষাই পৃথিবী বদলাতে পারে, তাই শিক্ষা অর্জনে গুরুত্ব দিন। শিক্ষার মধ্য দিয়ে পরিবর্তনটা আসা সম্ভব। কিন্তু বাংলাদেশে আমরা যেই সময়টা পার করতেছি এখন, আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের শিক্ষার যে বাজেট নিয়ে জিডিপির অ্যারাউন্ড 2%ও হয় না, অ্যারাউন্ড 2%-এর মতো বরাদ্দ দেওয়া আছে আমাদের এই শিক্ষা খাতে, যেটা একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। যাই হোক, আমি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের আজকে বলছি বিশ্ববিদ্যালয়টা কি আসলে। বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ইউনেস্কোর একটা ডেফিনেশন দেখেছি, যে তারা বলছে ইউনিভার্সিটিজ আর দ্য ইনস্টিটিউশন দ্যাট প্রিজার্ভ, ক্রিয়েট অ্যান্ড ট্রান্সমিট নলেজ, ডেভেলপ human capacities for social, cultural, technological and ethical progress. আর আমাদের ইউজিসি ইউনিভার্সিটির ডেফিনেশনটা দিয়েছে, ইউনিভার্সিটি ইজ দ্য সেন্টার অফ এক্সিলেন্স ফর হায়ার লার্নিং, রিসার্চ, ইনোভেশন টু বিল্ড দ্য স্কিল্ড ethical workforce of the nation. Skilled and ethical workforce for the nation. আমরা দক্ষ জনবল তৈরির জন্য
ইথিক্যাল নলেজ সম্পন্ন মানুষ তৈরির জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি। প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ার শেষে আমরা কি দক্ষ হয়ে বের হচ্ছি? বিশ্ববিদ্যালয়ে পড়ার শেষে আমরা কি ইথিক্যাল জায়গায় 100% ঠিক হয়ে বের হচ্ছি? এই প্রশ্নটা রাখছি আমি শুরুতেই। তাহলে বিশ্ববিদ্যালয়টা আসলে আমরা কেমন চাই? বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করি এটা হচ্ছে স্বপ্ন গড়ার কারিগর, স্বপ্ন গড়ার কারখানা। এটা আপনি যেই স্বপ্নটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন, সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দান করার জন্য বিশ্ববিদ্যালয় আপনাকে সাপোর্ট দিবে। এই হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের কনসেপ্ট। এখন আসেন, এই বিশ্ববিদ্যালয় আসলে কি কি কাজ করে দেয় আমাদের। বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে জ্ঞান অর্জনের এই ধারাটা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে যায়। আমাদের প্রেজেন্টেশনে সাজ্জাদ বলছিল যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে পূর্ব বাংলার চাষাবুষার সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য। এখন এই শিক্ষিত করে গড়ে তোলার জন্য কেন বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হলো? বিশ্ববিদ্যালয় এমন একটা ইনস্টিটিউশন যেটা প্রজন্ম থেকে প্রজন্মান্তর এই শিক্ষার ধারাবাহিকতাকে রক্ষা করে। আজ থেকে 100 বছরের বেশি সময় আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত কন্টিনিউ এখানে এডুকেশন, নলেজ শেয়ারিং, নলেজ জেনারেশন, নলেজ প্রোডাকশন, এই কাজগুলো চলছে। প্রজন্ম থেকে প্রজন্ম এই পূর্ব বাংলার মানুষ, বর্তমান বাংলাদেশ, এই মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয় আপনাকে গবেষণা, আপনাকে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করবে। আপনাকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আগ্রহী করে তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা কাজ। আপনি সমালোচনামূলক ক্রিটিক্যাল নলেজ ডেভেলপ করবেন এই বিশ্ববিদ্যালয় থেকে। যেই কাজগুলো করার জন্য যে ইনস্টিটিউশনাল ফ্রেমিং দরকার, যেই সংগঠন দরকার, ক্লাব দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি রয়েছে। আপনাকে স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা দিবে এখানে বিশ্ববিদ্যালয়। আপনি নিজে চিন্তা করতে পারবেন। আমরা অনেক সময় দেখি যে নিজের চিন্তা আমরা নিজে করতে পারি না, বিশ্ববিদ্যালয় আপনাকে সেই জায়গায় ট্রেনিং দিচ্ছে যে আপনি নিজের চিন্তা নিজে করতে পারবেন। এবং সমাজ এবং রাজনীতি সম্পর্কে আপনার ধারণা থাকবে। সমাজ এবং রাজনীতির সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার মধ্য দিয়ে আপনি একজন সুনাগরিক হিসাবে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আর বিশ্ববিদ্যালয় কি করে? আপনার সাথে একটা বড় নেটওয়ার্কিং সিস্টেম ডেভেলপ করে দেয়। এখানকার যে ফ্রেন্ড সার্কেল, এখানকার যে শিক্ষকগণ, এখানকার বিভিন্ন ক্লাবের যেই নেতৃবর্গ, এরপরে কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক ক্লাব রয়েছে, সংগঠন রয়েছে, এই সকল কিছুর সাথে আপনার একটা নেটওয়ার্কিং তৈরি হবে। এখন অবস্থা এরকম যাতে না হয়, আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে। সে 4th ইয়ারে উঠে আমাকে জিজ্ঞেস করতেছে, বন্ধু কারণ বাজার কীভাবে যাব? কারণ সে কারণ বাজার সেভাবে যায় নাই। সে উত্তরবঙ্গ থেকে আসছে, হল থেকে ক্যাম্পাসে যায়, ক্লাস করে, প্রয়োজনে ব্যাংক থেকে সে টাকা তোলে। সে কারণ বাজারের ওই জায়গাটা কই যাবে সেটা সে খুঁজে পাচ্ছে না। সো এখানে নেটওয়ার্কিংয়ের যেই সুযোগটা রয়েছে এটাকে আমরা কাজে লাগাবো। দ্বিতীয় যে কথাটি আমার, বিশ্ববিদ্যালয়ে পড়ার গুরুত্বটা আসলে কোন জায়গায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার গুরুত্বের ক্ষেত্রে আমি 3টা কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, আপনি এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মধ্য দিয়ে তথ্য, এরপরে গবেষণা পদ্ধতি, বিশ্লেষণ, ক্লাসের পড়াশোনা, প্র্যাকটিক্যাল নলেজ, এই সকল কিছুর মধ্য দিয়ে আপনি আপনার নিজের উপর একটি কন্ট্রোল তৈরি করতে পারবেন। আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন, সমাজ সম্পর্কে আপনার রাইট ইন্টারপ্রিটেশনটা আপনি দিতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আপনি একজন চরিত্রবান, নেতৃত্ব সম্পন্ন মানুষ হিসেবে এই বিশ্ববিদ্যালয় থেকে বের হবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাপার। সর্বশেষ, আপনার আত্মপরিচয়ের ব্যাপারে আপনার কোনো হীনমন্যতা থাকবে না। আমি এই বিষয়টাকে সবচেয়ে বেশি জোর দিতে চাই। বাংলাদেশের মানুষের, শিক্ষিত সমাজের, শিক্ষিত মুসলমানদের একটা বড় সমস্যা হচ্ছে সে আত্মপরিচয়ের অভাবে ভোগে। সে নিজেকে বাঙালি পরিচয় দিলে মুসলিম পরিচয় দিতে ভয় পায়, মুসলিম পরিচয় দিতে গেলে বাঙালি পরিচয় দিতে ভয় পায়। এই যে আত্মপরিচয়ের সংকট, সেই সংকট আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার মধ্য দিয়ে
এখানকার পড়াশোনার মধ্যে দিয়ে সেটা কাটিয়ে উঠতে হবে। আমার লাস্ট কথা হচ্ছে, তৃতীয় যে পয়েন্টটি, যে আপনি সময়কে কীভাবে কাজে লাগাবেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কথা রয়েছে যে লস্ট টাইম ইজ নেভার ফাউন্ড অ্যাগেইন। সময় যেটা শেষ হয়ে যায় সেটা আর ফেরত আসে না। এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এই বিশ্ববিদ্যালয়ে সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে একটা শব্দ আমি বলে দিয়ে দিতে চাই, সেটা হচ্ছে স্মার্ট। SMART, স্মার্ট। মনে রাখতে হবে এই কথাটা, স্মার্ট। স্মার্টের এস শব্দ স্পেসিফিক, এম হচ্ছে মেজারেবল, এ হচ্ছে অ্যাচিভেবল, আর রেলিভেন্ট, আর টি হচ্ছে টাইম বাউন্ড। আপনি যেই কাজগুলো করবেন, আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন, আপনি যে পরিকল্পনাগুলো নেবেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে স্মার্ট হইতে হবে। সেই স্মার্টের মানে হচ্ছে আপনি স্পেসিফিক টাইম ধরে ধরে কাজ করবেন। আপনি যেই টার্গেটটা নিয়েছেন সেই টার্গেটটা অর্জন হলো কিনা, মেজারেবল হইলো কিনা সেটাকে নিশ্চিত করবেন। অ্যাচিভ করার ব্যাপারে কেয়ারফুল থাকবেন এবং সেটা রেলিভেন্ট আছে কিনা। আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছেন, এখন আপনি পড়তে এসে আপনি পড়তেছেন লতে, আইনে আপনি পড়তেছেন। আপনি আইনে পড়তে যেয়ে আপনি এখন সায়েন্স ফ্যাকাল্টি ল্যাবে যেয়ে আপনি সময় দিচ্ছেন, সেটা আপনার সাথে রেলিভেন্ট না। আপনি যদি কোর্টে যে একটু সময় দেন, আপনার যদি অতিরিক্ত সময়ের থাকে, তাহলে আপনি যদি একদম লয়ারের পিছনে সময় দেন, সেটা আপনার কাজে লাগবে। সো রেলিভেন্সি দেখতে হবে এবং ফাইনালি আপনাকে টাইম বাউন্ড হইতে হবে। কাজ একটা পরিকল্পনা নিয়েছি, একটা নিয়েছেন, নতুন আরেকটা নিচ্ছেন, তৃতীয়টা নিচ্ছেন, কিন্তু প্রথমটার খবর নাই, বা সেটা পাস কনফার্ম হইল কিনা সে বিষয়ে কোনো খবর নাই। এটা যদি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সময়টা নষ্ট হয়ে যাবে। আপনার এই সময়টা ম্যাক্সিমাম 5 ইয়ার্স, অনার্সের 4 বছর, মাস্টার্সের 1 বছর। এই 5 বছর সময় যদি আমরা যথাযথভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে আপনারা এসছেন সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন। আমি লাস্ট একটা উদ্ধৃতি দিয়ে শেষ করতে চাই। ইবনে খালদুনের একটা কথা, যে নিজেকে শিক্ষায় বঞ্চিত করে সে তার মানবিক পূর্ণতাকে বঞ্চিত করে। তো নিজেকে শিক্ষার যে আলো, সে আলোতে আলোকিত করা। বিশ্ববিদ্যালয়ে এসছেন, বিশ্ববিদ্যালয়ে যে উদ্দেশ্যে এসছেন সেই উদ্দেশ্যের উপর অটল থাকা, এবং অ্যাট দ্য এন্ড এই দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এবং আপনার পরিবারের জন্য আপনি একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটাই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় জীবন সফল হবে ইনশাআল্লাহ। আমি সবার জন্য দোয়া করি যে যারা আজকে নবীন হিসেবে এসছেন, তারা এই দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য কল্যাণকর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।